দর্শক স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানে, সাথে আছে আমি শফিক আহমেদ। দর্শক, আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করছেন। আজ তিনি রোহিঙ্গা শিবির অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার জন্য টেকনাফে আছেন, এখনও আছেন। কিছুক্ষণ পরেই আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। মূলত তার উদ্দেশ্য রোহিঙ্গা সংকটের সমাধান, একই রকমভাবে বাংলাদেশের চলমান পরিস্থিতির যে ধরনের সংস্কার চলছে সেই সব বিষয়ে সরকারের সাথে আলোচনা করবেন। এই সমস্ত বিষয়ে ৭১ টেলিভিশনের স্টুডিওতে আজ বিস্তারিত কথা বলতে, অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাপন কিভাবে হতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাপন নিয়ে যারা পড়াশোনা করছেন বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আবু নাঈম আশফাক চৌধুরী আমাদের সাথে উপস্থিত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, যিনি মূলত রাজপথেই যাকে সবাই চিনেন, তিনিও আছেন আজকে আমাদের ৭১ টেলিভিশন স্টুডিওতে। শুধু রোহিঙ্গা না, রোহিঙ্গার বাইরেও আরও অনেকগুলো বিষয়ে কথা বলার বিস্তারিত বলবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। যেহেতু বাংলাদেশের রোহিঙ্গা সংকটের বিষয় নিয়ে জাতিসংঘের মহাসচিব তিনি সফররত আছেন, সেসব বিষয়ে আসলে আলোচনা করব। মূলত জাতিসংঘের মহাসচিব আজ মিয়ানমার অর্থাৎ টেকনাফে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ১ লাখ ইফতারের আগেই তিনি ইফতারের করার ১ লাখ রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন এবং মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও ছিলেন সেখানে। তিনি বলেছেন, জাতিসংঘের মহাসচিব, যে মিয়ানমারের সব পক্ষকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে সর্বোচ্চ সংযম অবলম্বন করে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার। একই সাথে বাংলাদেশের জন্য তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন যে টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য বাংলাদেশ জাতিসংঘের উপর নির্ভর করতে পারে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব এও বলেছেন যে আগামী রোজার ঈদ বা ইফতার তারা যেন তাদের নিজ বাসভবন অর্থাৎ জন্মভূমিতে তারা করতে পারেন, সেরকম তারা কথা বলেছেন। যেহেতু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আবু নাঈম আশফাক, আপনি এই রোহিঙ্গা প্রত্যাপন বিষয়ে বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশ্লেষক, সব পক্ষ বলতে জাতিসংঘের মহাসচিব, মিয়ানমারের সব পক্ষ বলতে জাতিসংঘের মহাসচিব কি বুঝিয়েছেন, সমাধানই বা কি? অনেক ধন্যবাদ। আজকে আমি বলবো যে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আসা, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং যে ঘটনাবলী চলছে এখন বর্তমানে ইভেন্টগুলো চলছে, এটা বাংলাদেশের জন্য একটা ডেফিনেটলি একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি বলবো, অনেক বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট। এবং বিশেষ করে রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্রে এইটা একটা বড় যাত্রা বলা যাবে। এইটাতে আন্তর্জাতিক যে সকল দেশগুলো আছে, সেই দেশগুলোর বাইরে যে সকল সংস্থা কোনো দেশকে চাপ দিতে পারে অথবা তাদেরকে একটা পরিস্থিতির তৈরি করতে পারে যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ে যা চাচ্ছে সেই অনুযায়ী যেন তারা কাজ করে, জাতিসংঘ তার মধ্যে নাম্বার 1। তো সেই আন্তর্জাতিক সংস্থার নাম্বার 1 বাংলাদেশে আসাটা, দিস ইজ এ বিগ সিগন্যাল ফর মেনি স্টেক হোল্ডার্স। এর সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন, রিজিওনাল পাওয়াররাও যেমন জড়িত, গ্লোবাল পাওয়াররাও কিন্তু এর সাথে সম্পৃক্ত। তার সাথে মিয়ানমারের চলমান যে সকল গোষ্ঠী যারা আছেন, তাতমাদাও সহ এনইউজি এবং অন্যান্য যে সকল বাহিনী আছে ইনক্লুডিং আরাকান আর্মি, তাদের জন্য দিস ইজ এ বিগ সিগন্যাল আই উড সে। আপনারা জানেন যে এই রোহিঙ্গার একটা মনোস্ট্রিং একটা সমস্যা না, যে একটা স্ট্রিং একটা জায়গা থেকে এইটার উৎপত্তি হয়েছে, সুতরাং আমরা ওই উৎসতে যদি সমাধান করি তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ইট ইজ নট লাইক দিস। এবং মিয়ানমারকে বলাই হয় যে দিস ইজ এ মোজাইক অফ ইস্যুস,
এইটা তাদের স্বাধীনতার পূর্ব থেকেই যেটা শুরু হয়েছে, এখনও কিন্তু সেই একই জিনিস চলমান। বিশেষ করে 2021-এ যখন হলো, পরবর্তী পর্যায়ে কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে এইখানে চলমান যারা যুদ্ধ করছে, সংঘাতে লিপ্ত তাতমাদাওয়ের সাথে, তাদের সাথে তাতমাদাওয়ের যে সম্পর্ক এবং সেই সকল গোষ্ঠীর সাথে এইখানে রিজিওনাল যে পাওয়ারগুলো আছে যারা ডাইরেক্টলি এর সাথে ইনভলভ, এর কেমিস্ট্রি কিন্তু এক এক সময় এক একটা হয়। 2023-এর যদি অক্টোবর যদি বলি, অক্টোবরে যখন থ্রি ব্রাদারহুড যে আক্রমণটা করলো, এইটা অনেকের ধারণা যে এইটা হয়েছে চায়নার একটা টেসিড একটা সাপোর্টের কারণে এটা থ্রি ব্রাদারহুড তারা তাতমাদাওয়ের এগেনস্টে সাকসেস পেয়েছে ইন শান স্টেট। এবং একই রকমভাবে যে সাপোর্টগুলো তারা এক্সটার্নাল সাপোর্টগুলো পেয়েছে, এই সাপোর্টের কারণে আরাকান আর্মি চীনের পালেতোয়া থেকে শুরু করে একদম সর্বদক্ষিণ পর্যন্ত চলে এসেছে এবং অলমোস্ট পুরোটাই দখল করে ফেলেছে। সো এইখানে দেখেন যে অংশীজন কিন্তু অনেক স্টেট যেমন আছে, অর্থাৎ তাতমাদাও এখন রিপ্রেজেন্টিং মিয়ানমার, আবার নন স্টেক হোল্ডার্সও আছে। ইভেন ওয়াজ স্টেটের যারা আছে যুদ্ধ করছে তারাও আছে, চীন স্টেটের যারা সিএনএফ যুদ্ধ করছে তারাও আছে, MNDA আছে, অনেকে আছে। সো ভিতরে যারা যুদ্ধ করছে তাদের সাথে কেমিস্ট্রি, রিজিওনাল পাওয়ারের কি কেমিস্ট্রি বর্তমানে আছে অথবা সামনের দিকে কিভাবে আনফোল্ড হবে, তার উপরে নির্ভর করে যে হাউ উই আর গোয়িং টু সলভ দ্য রোহিঙ্গা ইস্যু। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো তাতমাদাওকে যদি রাজি করানো না যায়, অথবা এইখানে যে বর্তমানে যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়েছে আরাকান আর্মি, তাদেরকে যদি প্রেশার দিয়ে রাজি করানো না যায়, তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট ফর আস যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। সো আরাকান আর্মিকেও বুঝতে হবে যে তাদের কিন্তু আর কোনো অপশন নাই। তাদের পূর্ব দিকে যেমন তাতমাদাও, উত্তর দিকে আছে সিএনএফ অর্থাৎ চীন, যার সাথে তাদের কোনো ভালো সম্পর্ক নাই। সো তাদের একমাত্র অপশন আছে যেটা বাংলাদেশের সাথে যদি সুসম্পর্ক হয় এবং রোহিঙ্গাদেরকে যদি ফেরত নিয়ে আসে, তাহলে তাতমাদাওয়ের যে প্রেশার সেটাকে তারা কিছুটা হলেও নেগোশিয়েট করতে পারবে। আসবো আপনার কাছে আলোচনায়। এরপর যে আলোচনা আসতে চাই, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি, যে আপনারা তো 2017 সাল থেকেই একটি দাবি রাজপথে বক্তব্যের মধ্য দিয়ে সরকারকে দেওয়ার চেষ্টা করেছেন, তৎকালীন অর্থাৎ পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগকে, যে রোহিঙ্গা সংকটটাকে আন্তর্জাতিকীকরণ, অর্থাৎ জাতিসংঘ সহ যারা এই সংকটের জন্য যেসব দেশ ভূমিকা রাখতে পারে সেসব দেশের কাছে একক ইস্যু নিয়ে যাওয়ার জন্য কতটুকু দৃশ্যমান হয়েছে এবং সংকট সমাধান? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা সালাম জানাই। আসসালামু আলাইকুম। দেখুন, এই যে রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা কথা বলছি, আজকে জাতিসংঘ মহাসচিব এসছেন, তিনি সেখানে সফরে গিয়েছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও তার সাথে আছেন, ওখানে গিয়েছেন। এই সফরের তো একটা ডেফিনেটলি, যেটা একটু আগে নাইম ভাই যে কথাটা বললেন, যে এখানে এর একটা তাৎপর্য আছে স্টেক হোল্ডারদের কাছে, এবং এখানে আমরা আশা করেছি যে আমাদের অন্তর্বর্তী সরকার যেহেতু দেশের স্বার্থে একটা পররাষ্ট্রনীতি তৈরি করবে, তারা এই ক্ষেত্রে জোরালো ভূমিকা নেবেন। যেটা আমরা দেখেছি যে এই রোহিঙ্গা সমস্যার শুরুর পর থেকেই বাংলাদেশের স্বার্থে পররাষ্ট্রনীতি ছিল না, একটা দল ক্ষমতায় ছিল যারা গদি রক্ষার পররাষ্ট্রনীতি করেছিল, যার ফলে আমাদের লেভারেজগুলো কীভাবে সেটা আমরা কাজে লাগাবো, এবং এইটা যেহেতু বাইল্যাটারাল সমাধান হচ্ছে না, ফলে এটাকে আন্তর্জাতিক পরিসরে তুলতে হবে। এবং অনেক বড় স্টেক হোল্ডাররা আছে, মানে ইন্ডিয়া, চায়না, ইউরোপ, আমেরিকা, সবারই কিন্তু এখানে ভূমিকা আছে, এমনকি সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোর একটা বড় ভূমিকার জায়গা আছে। সেইখানে এটাকে আন্তর্জাতিক পরিসরে তোলা দরকার, এবং এদের প্রত্যেকের সাথেই আমাদের মানে নানান ধরনের লেভারেজ ছিল, সেগুলোকে কাজে লাগানো। কারণ এটা আমাদের জন্য তো একটা ন্যাশনাল ক্রাইসিস। এটা একটা অঞ্চলে থাকলেও এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এটা ঠিক আঞ্চলিক কোনো সমস্যা না, ইটস ইনক্রিজিংলি বিকামিং একটা ন্যাশনাল ইস্যু, এবং এইটাকে সমাধানটা যত দ্রুত পারা যায় করা উচিত ছিল। সেইটা আমরা দেখিনি, ফলে কখনো
মানে ইন্টারেস্ট, অন্য দেশের ইন্টারেস্টে যখন পররাষ্ট্রনীতি তৈরি হয় তখন এই ধরনের প্রশ্নগুলো নিয়ে যে ধরনের কাজ মানে করা যায় সেই কাজগুলো বিগত সরকারের কাছ থেকে আমরা পাইনি। ক্রেডিট নেওয়ার চেষ্টা হয়েছে কিংবা কখনো কেউ 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 নাকি পুরস্কারের জন্য অনেক তদবির হয়েছে, কিন্তু বাস্তবে এই সমস্যার কোনো সমাধান হয়নি। এখন ইভেন আমরা যদি রিসেন্ট ইতিহাস দেখি যেখানে আরাকান আর্মি সেখান থেকে লড়াই করছে এবং প্রায় বেশ জায়গা তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, তখনও এই কথাগুলো আমরা আলোচনা করেছি আমাদের অনেক। এমনকি আজকে যিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি সহ আরও অনেকেই এই আলোচনাগুলো তুলেছিলেন যে আমাদের মিয়ানমার গভর্নমেন্টের সাথে যেমন আমাদের একটা যোগাযোগ আছে, তেমনি আমাদের আরাকান আর্মির সাথেও ইন্ডিপেন্ডেন্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা দরকার। কারণ আরাকান আর্মির প্রথম দিককার বিষয়ে তারা কিন্তু বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে একটা ইতিবাচক মনোভঙ্গি দেখিয়েছিল। আপনি তখন কিন্তু এই জায়গাটা ওপেন আপ করেননি। এখন সবাই তো তার রিলেটিভ সুবিধাজনক সময়ে অপেক্ষা করে এবং রিলেটিভ সুবিধার সময়ে এসে পড়লে তখন সে তার নিজের অবস্থানটা পরিষ্কার করে। বাংলাদেশ সেই সময় কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যার ফলে এখন আরাকান আর্মি আবার একই মনোভঙ্গি দেখাবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন আরাকান আর্মি যদি আপনার ইতিবাচক না হয় তাহলে রোহিঙ্গারা কোথায় প্রত্যাবাসিত হবে, কাদের মধ্যে দিয়ে প্রত্যাবাসিত হবে? সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ইস্যুর জায়গা ছিল। আমরা সেই সব জায়গাগুলো বলতে পারেন যে সময় মতো রেসপন্ড না করার ফলে পরিস্থিতির যে জটিলতা সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জিও পলিটিক্স তো আছেই। এখন যে কোনো একটা জিও পলিটিক্যাল কম্পিটিশনে যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, প্রাধান্য বিস্তারের যে একটা দ্বন্দ্ব চলতে থাকে, তার মধ্যে এই ধরনের সমস্যা যখন আসে সেটা অনিবার্যভাবে তার অংশে পরিণত হয়। রোহিঙ্গার সমস্যা এই অঞ্চলের জিও পলিটিক্যাল যে কনফ্লিক্ট বলেন, মানে একটা প্রতিদ্বন্দ্বিতা বলেন প্রাধান্য বিস্তারের, সেইটার অংশে পরিণত হয়ে যাচ্ছে। সেটা আমাদের জন্য মোটেই কোনো ইতিবাচক ব্যাপার নয়। ফলে বাংলাদেশের উচিত একটা খুবই, যাকে বলে যে এর সমাধানের পথগুলোকে খুবই আমাদের নিজেদের বিশেষজ্ঞ আমাদের এবং আন্তর্জাতিক পরিসরের সাথে কন্টিনিউয়াস আলোচনার মধ্যে দিয়ে একটা পথরেখা তৈরি করা এবং সেটার জন্য খুবই ডগেডলি লেগে থাকা এবং এটাকে আন্তর্জাতিকভাবে এমনভাবে এটাকে একটা মানে বিষয় হিসেবে উত্থাপন করা যাতে করে দ্রুত সবগুলো পক্ষ এটা সমাধানের একটা জায়গাতে যায়। না হলে আমরা আমাদের সংকটকে সমাধানের বদলে আমরা সংকটে আরো জটিলভাবে জড়িয়ে পড়ার একটা মানে যাকে বলে যে স্পেসকে রেখে দিচ্ছি, সেই দিকটা আমাদের হুঁশিয়ার থাকা নিশ্চয়ই। সেই সাথে একই সাথে আমাদের নিরাপত্তা, আমাদের এখান বাংলাদেশের এই রোহিঙ্গাকে কেন্দ্র করে বহির্বিশ্বে যে ধরনের আমরা বলবো যে গেম চলছে, সেসব বিষয়ে নিরাপত্তা সহ এটা সমাধানের পথ কি, কোনো কমিশন সরকার করেছে কিনা যেটি রোহিঙ্গা প্রত্যাপন করা যায় সেরকম কোনো বিষয় বিশেষজ্ঞদের নিয়ে, সেসব বিষয়ে দর্শক আমরা বিরতির পর আবার আলোচনায় যুক্ত হব। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ৭১ মুখোমুখি অনুষ্ঠানে। আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম যে রোহিঙ্গা সংকটের সমাধান, বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাপনের বিষয়ে জনাব জুনায়েদ সাকি, আপনি এই গত ৭ মাসে কোনো কমিশন বা বিশেষ কোনো সংস্কার কমিশন হয়েছে অনেকগুলো, কিন্তু রোহিঙ্গা প্রত্যাপনের জন্য কোনো কমিশন সরকারের পক্ষ থেকে বা ভূমিকা সরকারের পক্ষ থেকে আপনি কি দেখেন? সরকার, আমি নিজে এখন আমার স্মরণে পড়ে না যে রোহিঙ্গা বিষয়ে কোনো স্পেশাল কমিশন গঠন করা হয়েছে কিনা। মানে সংস্কারের উদ্দেশ্যে ঠিক না, বা রোহিঙ্গা বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য এবং এই সমস্যার সমাধানে আমাদের দেশের দিক থেকে যে একটা, যেটাকে বলবো যে একটা ডেডিকেটেড টিম কাজ করার জন্য, যাদের এক্সপার্টিজ আছে, যারা এই বিষয় নিয়ে একটা হিস্টোরিক্যালি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্যাটাকে আন্তর্জাতিক পরিসরে তোলার যে ধরনের প্রস্তুতি এবং যোগ্যতা দরকার, সেই সমন্বয়ে একটা কমিটি কিংবা একটা কমিশন দরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, যেটা যারা কাজ করবেন। একটা তো বড় আমরা সমস্যা দেখতে পাচ্ছি, যেহেতু মিয়ানমারের ভেতরেই একটা মানে একটা গৃহযুদ্ধের মতো চলছে, যার ফলে এই সমস্যার সমাধান মানে
বেশ কিছুটা তার দ্বারা প্রভাবিত হবে। মানে আপনার শান্তিপূর্ণ অবস্থায় যেভাবে প্রত্যাবাসনের প্রশ্নটিকে করা যায়, একটা এরকম যুদ্ধকালীন অস্থির পরিস্থিতিতে প্রত্যাবাসনের প্রশ্নটা খুব সহজ নয়, কেননা এই নিরস্ত্র মানুষ ওখানে গিয়ে কিভাবে কোন দিকের যাবেন সেটা একটা প্রশ্ন। মাঝখানে তো আমরা দেখলাম যে এই একটা অংশকে ব্যবহারও করছে, মানে বিশেষত এখন মিয়ানমার আর্মি এদেরকে কাজে লাগানোর চিন্তা করছেন, ফলে ওইখানে আরাকানদের সাথে আবার দূরত্ব সৃষ্টি হচ্ছে। এগুলো তো অনেক জটিল পরিস্থিতি তৈরি করবে। এখন দুটো দিক আছে, একটা হচ্ছে আন্তর্জাতিক জায়গায় ফোরামে তোলা ফর সলিউশন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইখানে যে তারা আছেন সেখানে তার যে এই বিপুল জনগোষ্ঠীকে মানে দেখভাল করা, তার লালন পালনের জন্য তো একটা অর্থব্যয়ের প্রশ্ন আছে। থার্ড থিং হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে এরা কিভাবে করবে। আমরা এটা নিয়ে অনেক আগে শুরু থেকে কথা বলছিলাম যে আপনি যদি ঘেট্টোর মধ্যে রাখেন তাহলে যেটা হবে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো ফাঁক পুকুর দিয়ে বেরিয়ে যাবে এবং তারা নানা ধরনের ক্রিমিনাল বিষয়ের সাথে যুক্ত হয়ে পড়বে। কেননা যদি কাজ না থাকে, যদি অভাব থাকে, তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই ঘটবে। ফলে আমাদের দিক থেকে আমাদেরও একটা সলিউশন রাস্তা বের করা দরকার যে কিভাবে আমরা এই মোটামুটি একটা মানে যদি আরও অনেক কিছুটা সময় ধরে তাদের এখানে অবস্থান করতে হয় তাহলে আমাদের সলিউশনগুলো কি কি, যাতে আমরা সর্বাপেক্ষা মানে এই যে নানা ধরনের সংকট ডেভেলপ করছে, পলিটিসাইজেশন থেকে শুরু করে আবার ক্রিমিনাল নানা ধরনের এঙ্গেজমেন্ট, এটা খুব বড় জটিল সমস্যা হিসেবে সামনে আসবে। ফলে ইউনিয়ন সলিউশনের জায়গা চিন্তা করা আসবে। কিন্তু বিশেষ করে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, আপনি যেহেতু নিরাপত্তা নিয়ে কাজ করেন, তো রোহিঙ্গার সাথে নিরাপত্তার কোনো সংকট বা কি ধরনের আশঙ্কা আপনার মধ্যে মনে হয়? যে অনেক ধরনের কানেকশনস আছে এর মধ্যে। আমি যদি স্ট্র্যাটেজিক লেভেল থেকে যদি আসি, যে রোহিঙ্গার সংকট যেটা আছে, রোহিঙ্গার সংকটের সাথে গ্লোবাল পাওয়ার জড়িত হয়ে গিয়েছে। রোহিঙ্গা ইস্যুর সাথে জড়িত হয়েছে রিজিওনাল পাওয়ার। ইভেন মিয়ানমারের যে সমস্যা যেটা আছে, মিয়ানমারের সমস্যার সাথেও কিন্তু অনেক গ্লোবাল এবং রিজিওনাল পাওয়ার জড়িত হয়ে গেছে। So the power game between the global powers, power game between the regional power will definitely affect Myanmar এবং এটার স্পিল ওভার এফেক্ট আসবে টু বাংলাদেশ। 2 নম্বর, এটার থেকে যদি অপারেশনাল লেভেলে নামিয়ে নিয়ে আসি, মনে করেন আমাদের যে 271 কিলোমিটার যে বাউন্ডারি আছে, এই বর্ডার আছে মিয়ানমারের সাথে, এই বর্ডারগুলো আগে গার্ড দিত বিজিপি, বর্ডার গার্ড পুলিশ ওদের, আর আমাদের দিকে বিজিবি। এখন কেউ নাই। কে আছে? আরাকান আর্মি। আর দে ট্রেন্ড? দে আর নট ট্রেন্ড। সো একটা ট্রেন্ড ফোর্সেস ইজ ফেসিং অ্যান আনট্রেন্ড একটা বর্ডার গার্ড সিকিউরিটি ফোর্সের সাথে যে ফেস করছে, তার মধ্যে অনেক ধরনের সিকিউরিটি ইমপ্লিকেশন রয়ে গেছে। আরেকটা বিষয় হলো নার্কোটেরিজম। নার্কোটেরিজম যেমন আফগানিস্তান ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বড় আফিম উৎপাদন হতো ওখানে, এটা বন্ধ হয়ে গেছে তালেবান আসার পরে, 0। এবং এইটার 100% চলে এসছে মিয়ানমারে। সো ফলে মিয়ানমার এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হিরোইন উৎপাদনকারী, বিসাইডস ইয়াবা, আইস এন্ড আদার্স। এবং যেহেতু তাদের এখন দরকার হলো অর্থ, যারা এখন যুদ্ধ করছে তাতমাদার এগেনস্টে, তাদের দরকার অর্থ। সুতরাং দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে অফ মেকিং মানি, কুইক মানি মেক করার জন্য। এবং তার সাথে যেটা জানা যায় যে তাতমাদাওয়ের অনেক বড় বড় জেনারেলরাও এর সাথে সম্পৃক্ত, যেমন তাদের খনির সাথে জেনারেলরা যেরকম জড়িত ছিল, একই রকমভাবে এই নার্কোটেরিজমের সাথেও এরা সম্পৃক্ত হয়ে গেছে, যে কারণে অপরাধের একটি বড় ধরনের স্পিল ওভার এফেক্ট আসবে বাংলাদেশের আসবে। কিন্তু আমরা এই পর্যায়ে আলোচনা আসতে চাই, যেহেতু জাতীয় নাগরিক কমিটি মাত্র 2 সপ্তাহ আগে তারা আত্মপ্রকাশ করেছে, সেই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, আপনার নতুন দল হলেও আপনারা কাজ করছেন অনেক দিন ধরে। এই রোহিঙ্গা সংকটকে নিশ্চয়ই আপনাদের দলের ভিতরে আলোচনা হয়েছে, সমাধানের পথ কি, আপনারা কিভাবে করতে চান? যারা 5 আগস্ট অনেক প্রাণের বিনিময়ে নতুন করে বাংলাদেশকে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্র প্রস্তুত করেছেন, জায়গা দিয়েছেন।
দেখুন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নবীন দল এবং বাংলাদেশের তরুণ এবং নবীনদের দ্বারা গঠিত একটা রাজনৈতিক দল। তো সেখানে আমরা আমাদের জায়গা থেকে আসলে আমরা যেটা এখন ভাবছি সেটা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে অবশ্যই মিয়ানমারে প্রত্যাবর্তন করতে হবে এবং করাতে হবে, এবং এর পাশাপাশি শুধু প্রত্যাবর্তন করালেই হবে না, তাদের একজন হিউম্যান বিং হিসেবে, একজন মানুষ হিসেবে তাদের যে মানবিক যে মর্যাদা আছে, তাদের যে আত্মসম্মান বোধ আছে এবং তাদের যে নাগরিক অধিকারগুলো আছে, অর্থাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, তো এগুলো যদি আমরা সেই মিয়ানমারে নিশ্চিত করতে না পারি, শুধু শুধু তাদেরকে ওখানে হচ্ছে মানে আপনি বস্তায় ভরে ভরে ওখানে পাঠাইলে তো হবে না, তারা তো মানুষ, তো তাদের তো আপনি এই 2025 সালে এসে অবশ্যই তাদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তো সেই জায়গায় জাতীয় নাগরিক পার্টি যদি কোনো রাষ্ট্র ক্ষমতায় আসে, তো তারা অবশ্যই এই রোহিঙ্গা ইস্যুটা কিন্তু এখন আর মানে দ্বিপাক্ষিক কোনো সমস্যা না, এটা একটি আন্তর্জাতিক সমস্যা এবং এর সাথে বহু দেশ এবং সংস্থা জড়িত। তো সেই জায়গায় জাতীয় নাগরিক পার্টি চেষ্টা করবে যে এখানে বেসিক্যালি আপনি যদি বলেন যে এখানে হচ্ছে আপনার চায়নার স্বার্থ জড়িত, ইন্ডিয়ার স্বার্থ জড়িত, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, প্রত্যেকের স্বার্থ জড়িত। এবং আপনি দেখবেন যে যেই সময় থেকে আসলে রোহিঙ্গারা ওভারফ্লো আসলে বাংলাদেশের দিকে শুরু হয়েছে, সেই সময়ের যে রাষ্ট্রটা বাংলাদেশ নামক রাষ্ট্রে আসলে যারা সেই সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা আসলে কতটুকু জনগণের সরকার হিসেবে সেই সময় ক্ষমতায় ছিল, অথবা সেই সময় আসলে এই বিষয়টাকে আমরা অন্যভাবে সেটেল করতে পারতাম কিনা, অন্যভাবে সমাধান করতে পারতাম কিনা, বা সেই চেষ্টাটুকু আমাদের ছিল কিনা। সেই সময় এভাবে বলা হয়েছিল যে একজন ব্যক্তি শুধুমাত্র নোবেল পাওয়ার জন্য তিনি রোহিঙ্গা সমস্যাটাকে এইভাবে সমাধান না করে তিনি এভাবে করেছেন, অর্থাৎ তিনি এখানে নিয়ে এসছেন। এটা একটা ভিন্ন সমাধান সেই সময় থাকতে পারতো, অর্থাৎ তিনি কি সেই সময় আসলে ভারতের সাথে, চায়নার সাথে, আমেরিকার সাথে বা জাতিসংঘের UNHCR যে সংগঠনটি আছে তাদের সাথে আসলে তিনি কতটুকু আলাপ করেছিলেন। তো সে সময় কিন্তু আমরা দেখবো যে তিনি আসলে সেই ডিপ্লোমেসি হ্যান্ডেল করতে প্রপারলি ব্যর্থ হয়েছেন, যার ফলে এই মিয়ানমার থেকে রোহিঙ্গারা লক্ষ লক্ষ, একদম 1 মিলিয়ন রোহিঙ্গা এক সপ্তাহের মধ্যে 15 দিনের মধ্যে এসছে এবং তাদের সংখ্যা এখন ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এখন এই যে বৃদ্ধি পাচ্ছে, এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র যে আপনার ওই কক্সবাজারের এরিয়ার ওইটুকু সমস্যা, বিষয়টা এমন না, এটা পুরো বাংলাদেশের আসলে সমস্যা এবং এটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেমে পরিণত হয়েছে। এবং আপনি যদি দেখেন যে পুরো জীববৈচিত্র্য যেটা আছে আমাদের কক্সবাজারের, সেটা এখন ধ্বংস হওয়ার পথে। তো সেই জায়গায় জাতীয় নাগরিক পার্টি চাচ্ছে যে এর একটা সুন্দর একটা সেটেলমেন্ট হওয়া দরকার। এবং বর্তমান আসলে যে সরকারটা এখন ক্ষমতায় আছে, ছাত্র জনতার জীবনের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি আছে, আসলে বাংলাদেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি ক্ষমতায় আসার পরেও গত 7 মাসে তিনি এতগুলো কমিশন করলেন, কিন্তু বাংলাদেশের এত বড় একটা প্রবলেম এই রোহিঙ্গা ইস্যু, যেটা অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও কত বড় চ্যালেঞ্জ হয়ে আসবে। কারণ আপনি দেখেছেন যে ইতোমধ্যে যখন আপনার রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, সেই সময়ে ওখানে হচ্ছে আপনার বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের যে ইন্টারন্যাশনাল যে অ্যাপিল ছিল, সেই অ্যাপিলটা কিন্তু আস্তে আস্তে কমে আসতে শুরু করছে। অর্থাৎ আপনার সেই আপনার ইউক্রেন যুদ্ধে ওখানকার যারা শরণার্থী আছে তাদের দিকে অ্যাপিলটা যাচ্ছে, আবার অন্যদিকে আপনার ওই ফিলিস্তিনের দিকে অ্যাপিলটা যাচ্ছে। অর্থাৎ রোহিঙ্গা ইস্যুটা কিন্তু এখন আর ইন্টারন্যাশনালি ওইভাবে অ্যাপিল করছে না। এবং আপনি দেখবেন যে রোহিঙ্গাদের যে একটা তাদের যে রেশন ছিল বা তাদের যে একটা ফান্ড ছিল, সেখানে ছিল $12, সেটা কমিয়ে $8 করা হয়েছে। এখন প্রস্তাব করা হচ্ছে মাত্র $6, অর্থাৎ $6 দিয়ে আসলে একটা মানুষের জীবনযাপন করা সম্ভব কিনা। তো সেই জায়গায় আসলে আমার মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনও যতটুকু সময় আছে, তিনি তার সদিচ্ছা যদি থাকে, এবং সদিচ্ছা অবশ্যই থাকা উচিত, বাংলাদেশের প্রশ্নে তার সদিচ্ছা আছে বলে আমরা আছে বলেই যেহেতু জাতিসংঘের মহাসচিব এসছেন, তাদের সাথে ইফতার করছেন। আসলে ইফতার করাটার মধ্যে আসলে কোনো কৃতিত্ব নাই। 1 লক্ষ মানুষের সাথে একবেলা জাতিসংঘের মহাসচিব ইফতার করলেন, আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টা ইফতার করলেন, এর মধ্য দিয়ে আসলে রোহিঙ্গাদের ভাগ্যের পরিবর্তন হবে না। তারা যদি এটাকে কেন্দ্র করে তাদের দুঃখ কষ্ট, আজকে যেটা হচ্ছে আপনার জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সাহেব শুনলেন, এটাকে তারা যদি তাদের মনে ধারণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে তারা যদি হচ্ছে সরাসরি মিয়ানমারের সাথে, আসলে মিয়ানমারের সাথে বসবে কার সাথে? তারা তো মিয়ানমারে তো ওখানে স্টেবল কোনো সরকারই নাই, সেখানে আসলে নির্দিষ্ট কোনো পক্ষই নাই। তো তারা যদি ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, আমেরিকার সাথে এবং অন্যান্য যে জিওপলিটিক্যাল যে সংস্থাগুলো আছে, যদি তাদের সাথে বসে এর একটা প্রপার সলিউশন করতে পারে, তাহলেই হয়তো আজকের এই যে ইফতারটা সার্থক হবে। এছাড়া যদি তাদের দুঃখ কষ্ট আসলে যদি লাঘব করতে না পারি, এবং আমরা যদি ইন্টারন্যাশনালি যদি হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসের অ্যাপিল তৈরি করতে না পারি, তাহলে আসলে আমাদের এই ধরনের ইফতার আসলে খুব বেশি কাজে আসবে বলে আমি মনে করি না। ধন্যবাদ। তবে আপনার জন্য বলি যে জাতিসংঘের মহাসচিব কিন্তু সব দিক থেকে আশ্বাস শুধু দিয়েছেন, ব্যাপারটা তা নয়, এবং বাংলাদেশকে সরাসরি এই রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে তিনি
সংস্থার প্রধান হিসেবে, জাতিসংঘের প্রধান হিসেবে তিনি কিন্তু দায়িত্ব নিতে চেয়েছেন। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানের সাথে আছে আমি শফিক আহমেদ। বিরতির পর আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। এই আলোচনায় মূলত জাতিসংঘের মহাসচিবকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি কম সংখ্যক সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংখ্যক চাইলে জুনে। কি বলবেন গণসংহতি? ধন্যবাদ। দেখুন, এটা প্রধান উপদেষ্টা এর আগেও একবার বলেছেন। আমরা যেটা আমাদের বক্তব্যটা খুব আমাদের দলের দিক থেকে স্পষ্ট করেছি যে সংস্কারের কথা বলে নির্বাচনকে একটা দীর্ঘমেয়াদী জায়গায় ঠেলে দেওয়া যাবে না, আবার নির্বাচনের কথা বলে সংস্কার ব্যাপারটা যাতে অগুরুত্বপূর্ণ হয়ে যায়, আড়াল হয়ে যায়, সেটাও আমাদের কোনোভাবে গ্রহণ করা যাবে না। প্রথমত এই ব্যাপারটাই খুবই আপত্তিকর এবং ভুল, এবং আমার মনে হয় যে খুব যথার্থ জাতীয় স্বার্থ থেকে বলা হচ্ছে না যখন সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে। সংস্কার এবং নির্বাচন পরস্পর সম্পর্কিত এবং এটা উভয়ের জন্য দরকার। নির্বাচনের জন্য সংস্কার দরকার, কোনো মানে সন্দেহ নেই এতে। এবং অনেকগুলো সংস্কার আছে যেটা নির্বাচনের জন্য প্রয়োজনীয়, বেশ কিছু সংস্কার আছে যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সম্ভব। সেইখানে আমরা আগেই বলেছিলাম যে যত দ্রুত পলিটিক্যাল কনসেনসাস তৈরি হবে, সেই কনসেনসাসের ভিত্তিতে অনেকগুলো সংস্কার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারেই শুরু করে দেওয়া দরকার। এখন তারপরে বাকিটা তো চর্চার প্রশ্ন না, কিন্তু আপনারা তো অন্যদিক থেকে অনেক সংস্কার আছে যেগুলোকে আপনি সম্পন্ন করতে হলে আপনাকে জনপ্রতিনিধি লাগবে। আপনি সংবিধান তো আসলে অনেক প্রস্তাব করেছেন অনেকে, কিন্তু আসলে এটা টেকসই মানে জায়গা না। প্রপার একটা সংবিধানের জায়গায় আমরা যখন যাব তখন জনপ্রতিনিধিত্ব এবং জনগণের ভোটে নির্বাচিত একটা সংসদ, যে সংসদ সংবিধান সংস্কারের ম্যান্ডেট পাবে, তাদের মধ্যে দিয়ে সংবিধানের সংস্কার সম্পন্ন করতে হবে। ফলে নির্বাচন লাগবে, নির্বাচনের জন্য সংস্কার লাগবে, আবার সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে। এবং এই ক্ষেত্রে বিরোধী না করে বরং আমাদের যে কাজটা এগিয়েছে ইতিমধ্যেই, যে সংস্কারের অনেকগুলো প্রস্তাব এসছে, এই সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো সবাই সর্বসম্মত হবে, কমন মিনিমাম জায়গায় আসবে, সেটা তো একটা হলোই। কিছু কিছু হয়তো আলোচনাও হবে, তার মধ্যে দিয়ে যে একমত হবে সেটাগুলো ন্যাশনাল কনসেনসাস। সেগুলোর মধ্যে যে অংশ নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব সেটা তা হবে, যে অংশ নির্বাচনের পরে হবে সেটা তখন ওইভাবেই নির্দিষ্ট অঙ্গীকারের মধ্যে থাকবে। কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রধান উপদেষ্টাই কিন্তু ঐক্যমত্যের কমিশনের প্রধান, এবং আপনারা সেখানে গেছেন এবং নিশ্চয়ই এরপরে আবারও মিটিং হবে। সেই ঐক্যমত্যেই তো আসার কথা বলছেন আপনি। সেখানে কি ঐক্যমত্য করা সম্ভব না রাজনৈতিক দলগুলোর মধ্যে? হ্যাঁ, বসবে যখন তখন ঐক্যমত্য হবে। এখন প্রধান উপদেষ্টা তো একটা ফ্যাসিলিটেটর, মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী তারা ফ্যাসিলিটেট করবেন। এখন ফ্যাসিলিটেট করার ক্ষেত্রে তার যে প্রস্তাব, তিনি তো একটা টাইম লিমিট রেখেছেন ফ্রম ডিসেম্বর টু জুন। এখন এই টাইম লিমিটের মধ্যে আপনার রাজনৈতিক দলগুলো কমন মিনিমাম যেখানে আসবে, এখন এইটা ওইটা যেটা আমি বললাম যে এটা বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের পর্বটি আমাদেরকে ঐক্যমত্যের ভিত্তিতেই এগিয়ে নিয়ে যাওয়া দরকার এবং যথাসম্ভব মানে দ্রুতই আমাদের রাজনৈতিক উত্তরণ পর্বটা শেষ করা দরকার। আসবো আপনার কাছে আলোচনায়। জাতিসংঘের মহাসচিবের বক্তব্য, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবকে যেটি বলেছেন শুনেছেন আপনি, আপনার তো নতুন রাজনৈতিক দল এনসিপি, কি বলবেন? দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই জায়গা থেকে এনসিপির বক্তব্যটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এনসিপি কি চায়? এনসিপি নবগঠিত তরুণদের দ্বারা গঠিত তরুণ দল হলেও এনসিপি নির্বাচনও চায়, আবার এনসিপি সংস্কারও চায়। এখন এনসিপি কতটুকু সংস্কার চায়? এনসিপি ততটুকু সংস্কার চায় যতটুকু সংস্কার হলে বাংলাদেশে আজ থেকে 15 বছর পরে আবারও কোনো মায়ের বুকে হেলিকপ্টার দিয়ে আর গুলি করা হবে না। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে কোনো দখলবাজ, কোনো চাঁদাবাজ প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশের জনগণ ঠিক করবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কে যাবে কে যাবে না, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণ ঠিক করবে এবং অন্য একটা রাষ্ট্র ঠিক করে দিবে না যে বাংলাদেশের রাষ্ট্রে কে আসবে কে যাবে, এবং তাদের গোলাম হয়ে, সরাসরি তাদের গোলাম হয়ে এই রাষ্ট্রে কেউ অ্যাক্টিং করবে না।
প্রধানমন্ত্রী থাকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপি, এই এনসিপির তরুণরা যেহেতু এই জুলাই বিপ্লবের সবার সম্মুখে ছিল, সেই জায়গায় তাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশটা হবে একটি সুন্দর বাংলাদেশ, যেখানে জনগণের ভোট এবং ভাতের অধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে এবং প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে, দুর্নীতি থাকবে না। এখন সেই বিষয়গুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যদি অল্প কিছুদিনের মধ্যে করতে পারে তাহলে করবে, যদি না পারে সেক্ষেত্রে এনসিপির দাবি হচ্ছে যে আমরা আসলে কি চাই। দেখুন, নাহিদ ইসলাম তিনি যখন 3 তারিখে তার একটা সেন্টেন্স আমি যদি বলি, তিনি এক দফা দাবিটা একটা বাক্যের এক দফা যে দাবিটা তিনি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এটা হচ্ছে একটা বাক্য, অর্থাৎ একটা দাবি। সেই দাবির একটা অংশ হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতন, বাকি অংশ যেটা আছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখন পর্যন্ত আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থার কোনো প্রকার বিলোপ দেখি নাই, বরঞ্চ আমরা দেখেছি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকে গত 16 বছর শেখ হাসিনা 15 বছর বাংলাদেশের মানুষকে শাসন শোষণ করেছে। সেই ফ্যাসিবাদী ব্যবস্থার অর্থাৎ সেই সংবিধান দিয়েই এই সরকার পরিচালিত হচ্ছে। এই রাজনৈতিক দলগুলো এখন বর্তমানে সেই সংবিধানের আলোকেই নির্বাচন চাচ্ছে। আমার সাথে টকশোতে এমনও লোকের সাথে কথা হয়েছে যিনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি এমনও বলেছেন এই সরকারের একমাত্র নির্বাচন ছাড়া এই সরকারের কোনো সংস্কার করার কোনো বৈধতাই নাই। না, যেহেতু বিএনপির কোনো প্রতিনিধি আজকে উপস্থিত নেই, সেহেতু বিএনপির বিষয়ে আমরা কোনো আমি কথাটা এই জন্য বললাম যে যখন আপনি এই কথাটা বলবেন যে আসলে আপনার সংস্কারের কোনো বৈধতাই নেই, মানে একটা নির্বাচন দিয়ে দেন আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে যাই, অর্থাৎ আপনি 2021 সালে 22 সালে যে এই যে নির্বাচনের যে আইনটা ছিল এই আইনের বিরুদ্ধে এই বিএনপিই করছে, আবার এখন বিএনপি বলছে এই আইনের অধীনেই আপনারা নির্বাচন দিয়ে দেন। আমি এই কথাটা আসলে বলতে চাচ্ছি। নিশ্চয়ই আজকে মূলত আমাদের আলোচনার বিষয় ছিল জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এবং রোহিঙ্গা সংকটের সমাধান এবং কি কি উপায় হতে পারে সেসব বিষয়ে। অনেক ব্যস্ততার মধ্যেও রোহিঙ্গা প্রত্যাপন বিষয় বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ নাঈম আশফাক চৌধুরী, আপনি অনেক গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। নিশ্চয়ই আপনার মতামতগুলো অন্তর্বর্তী সরকার গ্রহণ করবেন এবং যে কমিশনের কথা গণসংহতি আন্দোলনের সমন্বয়কজনের থেকে আপনি বলেছেন যেটি আলাদা কমিশন এবং আন্তর্জাতিকীকরণ করার বিষয়ে আপনি পরামর্শ দিয়েছেন আজকের আলোচনায়। এবং একই রকমভাবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, আপনারা আপনাদের নতুন রাজনৈতিক দল হিসেবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এবং নির্বাচন এবং সংস্কারের ক্ষেত্রে আপনাদের যে অবস্থান সেটিও অন্তর্বর্তী সরকার আমলে নিয়ে নিশ্চয়ই সকলের আলোচনাগুলোই গুরুত্ব সহকারে সরকারের পক্ষ থেকে বিবেচনা করবে। দর্শক ৭১ মুখোমুখি আজ এই পর্যন্তই।